প্রথমে আমাদের জানতে হবে যে সাবজেক্ট এবং প্রেডিকেট কি। তো দেখো এখানে বলছে সাবজেক্টস ইন্ডিকেট হু অর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট। তার মানে হু বলতে কি বলছে, কে কাজটি করে, আর হোয়াট দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট মানে কি, সেন্টেন্সটা কি নিয়ে। তাহলে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে বাক্যে যে কাজটা করবে বা ওই সেন্টেন্সটা আসলে কি নিয়ে, সেই জিনিসটা হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট কি বলছে, হোয়াইল প্রেডিকেটস টেল ইউ অ্যাবাউট দ্য সাবজেক্ট। প্রেডিকেট তোমাকে বলবে সাবজেক্ট সম্পর্কে, সাবজেক্ট কি। ঠিক আছে, তার মানে সাবজেক্ট হচ্ছে বাক্যে যে কাজটা করবে বা যে কাজটা করে, অথবা বাক্যে যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই সাবজেক্ট। আর প্রেডিকেট কি, প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে অংশটা সেটা হচ্ছে প্রেডিকেট। ওকে, সো এবার আসো আমরা কিছু এক্সাম্পল এখানে লিখেছি, তাহলে তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তোমাদের একটা শর্টকাট টেকনিক বলি, সেটা হচ্ছে প্রেডিকেট চেনার একটা সহজ উপায় হচ্ছে সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে অংশটা সেটা প্রেডিকেট। কি বললাম, সাবজেক্ট বাদ দিয়ে বাকি যে অংশটা এটা প্রেডিকেট। এটা অবশ্য দু একটা এক্সেপশন আছে, বাট তোমাদের লেভেলে এটা এতটুকু জানলেই হবে, তোমরা এটা ইজিলি করতে পারবা যে সাবজেক্টটা বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে প্রেডিকেট। তো দেখো এই বাক্যটাতে আমি লিখেছি জন ইজ প্লেইং ক্রিকেট, জন ক্রিকেট খেলছে। তো এই বাক্যে কিন্তু সাবজেক্ট হচ্ছে জন। কেন? কারণ কে খেলছে, জন খেলছে। তো যেহেতু জন খেলছে তার মানে এটা একটা, এই জনটা হচ্ছে আমাদের এই বাক্যের সাবজেক্ট। তাহলে জন বাদ দিয়ে বাকি যে অংশটা আছে এই যে ইজ প্লেইং ক্রিকেট, এইটা হলো আমাদের প্রেডিকেট। তাহলে এটা সাবজেক্ট আর এই অংশটা হলো প্রেডিকেট। বুঝতে পেরেছো? তো এই প্রেডিকেটের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলি কি, ভার্ব। প্রেডিকেটের মধ্যে এই যে আমাদের ভার্ব থাকবে, কি থাকবে, প্রেডিকেটের মধ্যে ভার্ব থাকবে। ওকে, আচ্ছা, তো এবার আসো পরের সেন্টেন্সটা লিখেছি, দেখো আমি লিখেছি জন অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর প্লেইং ক্রিকেট। প্রথম বাক্যটাতে শুধু জন খেলছিল, তাহলে জন সাবজেক্ট। দ্বিতীয় বাক্যে আমরা লিখেছি জন অ্যান্ড হিজ ফ্রেন্ডস, তাহলে এই পুরোটা আসলে আমাদের সাবজেক্ট। আর এই যে আর প্লেইং ক্রিকেট এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। ক্লিয়ার? তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, দেখো যে সাবজেক্ট আসলে একটা ওয়ার্ডও হতে পারে, আবার একাধিক ওয়ার্ড মিলেও সাবজেক্ট কিন্তু হতে পারে। ওকে, আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখো, এখানে বলেছে দ্য বয়েজ অফ দিস স্কুল। তাহলে এই বাক্যের সাবজেক্ট কিন্তু এই পুরোটা, দ্য বয়েজ অফ দিস স্কুল, এই পুরোটা সাবজেক্ট। কারণ আমি কিন্তু স্কুল নিয়েও কথা বলছি না, আমি কিন্তু বয়েজ নিয়েও কথা বলছি না, আমি কথা বলছি স্কুলের ছেলেগুলোকে নিয়ে। আর ইন্টেলিজেন্ট, তাহলে এটা হচ্ছে আমাদের প্রেডিকেট আর এই পুরোটা হচ্ছে সাবজেক্ট। এখন তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, যেটা তোমাদের পরবর্তীতে একটা টপিক আছে, এটার নাম হচ্ছে সাবজেক্ট ভার্ব এন্ড এগ্রিমেন্ট, ওইটাতে কাজে দিবে। আমাদের যদিও সাবজেক্ট এই পুরোটা সাবজেক্ট, কিন্তু সাবজেক্টের একটা হেড ওয়ার্ড থাকে। কি বললাম, সাবজেক্টের কি থাকবে, সাবজেক্টের একটা হেড ওয়ার্ড। এখন হেড ওয়ার্ড কোনটা, হেড ওয়ার্ড হচ্ছে মূল যে ওয়ার্ডটা, এই হেড ওয়ার্ড অনুযায়ী কিন্তু তোমার ভার্বটা হবে। সো এই যে এই বাক্যটা দেখছো যে দ্য বয়েজ অফ দিস স্কুল, এই বাক্যে হেড ওয়ার্ড হচ্ছে কিন্তু বয়েজ। বুঝতে পেরেছো? আমি কিন্তু দেখো আমি স্কুল নিয়েও কথা বলছি না, আমি শুধু ছেলেদেরকে নিয়েও কথা বলছি না, আমি স্কুলের ছেলেগুলোকে নিয়ে কথা বলছি। তাহলে এই বাক্যে কিন্তু আমাদের হেড ওয়ার্ড হচ্ছে বয়েজ। যেহেতু বয়েজটা প্লুরাল, হেড ওয়ার্ড আমি কি বলেছি, হেড ওয়ার্ড অনুযায়ী তোমার ভার্বটা হবে। এটা যেহেতু প্লুরাল এই জন্য এখানে আর হয়েছে। এখন আমি যদি বলতাম যে দ্য বয় অফ দিস স্কুল, তখন কিন্তু এখানে ইজ হতো, কারণ এটা সিঙ্গুলার হওয়ার কারণে এখানে ইজ হতো। তো এই জিনিসটা মাথায় রাখবা যে একটা সাবজেক্টের যদি পুরোটা সাবজেক্ট, কিন্তু এখানে ভার্বটা হবে হেড ওয়ার্ড অনুযায়ী। হেড ওয়ার্ড কোনটা এটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। আমি তোমাকে এখন আরেকটা এক্সাম্পল দিই, তুমি দেখো দেখি তোমরা এটা আমাকে বলতে পারো কিনা, যে এখানে সাবজেক্ট কোনটা, হেড ওয়ার্ড কোনটা, আর ভার্ব কি হবে। ধরো আমি লিখলাম দ্য কালার অফ হার eyes is oblique are blue. The color of her eyes is oblique are blue. এই বাক্যে আসলে সাবজেক্ট হলো আমাদের এই বাক্যে সাবজেক্ট হলো the color of her eyes, এই পুরোটা সাবজেক্ট। আর এখানে হেডওয়ার্ড হলো কালার। হেডওয়ার্ড কি, কালার। যেহেতু এটা সিঙ্গুলার এই জন্য এখানে ইজ হবে। অনেকে যে ভুলটা করে তারা দেখে যে আইস প্লুরাল, এই জন্য আর বসায় দেয়, কিন্তু এটা হবে না, এটা কিন্তু তোমার এটা হবে
যে কালার যেহেতু সিঙ্গুলার এই জন্য ইজ হবে। তো যাই হোক, আশা করছি তোমরা সাবজেক্ট এবং প্রেডিকেটের মেইন বিষয়টা বুঝতে পেরেছো। এখন সাবজেক্ট এবং প্রেডিকেট কিন্তু এতটুকুই না, এটার কিন্তু আরো আসলে আরো বিস্তারিত অনেক কিছু আছে। তো আমরা চলো এখন কিছু এক্সেপশন নিয়ে আলোচনা করবো, সাবজেক্ট এবং প্রেডিকেটের কিছু এক্সেপশন। আচ্ছা, প্রথম যে এক্সেপশনটা সেটা হচ্ছে দেখো, যে ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাজ নো সাবজেক্ট। তার মানে ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকবে না? ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকবে না। ইট হ্যাজ আ সাইলেন্ট ইউ। এখানে একটা সাইলেন্ট ইউ থাকে, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলেছি। যেমন কাম হিয়ার, এখানে একটা ইউ আছে, যে ইউ কাম হিয়ার। আবার দেখো ডোন্ট টক, তাহলে ইউ ডোন্ট টক। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি কখনো এরকম সেন্টেন্স থাকে, তাহলে তুমি বলবে যে সেন্টেন্সের সাবজেক্ট নেই। আর তুমি যদি চাও তাহলে লিখে দিতে পারো যে হ্যাঁ সাইলেন্ট ইউ আছে, সাইলেন্ট ইউ। ওকে, এবার আসো 2 নম্বর পয়েন্টটা দেখো, বলেছে কি সামটাইমস অ্যাসার্টিভ সেন্টেন্স মে অলসো হ্যাভ সাইলেন্ট সাবজেক্ট। খুবই ইন্টারেস্টিং কিন্তু। দেখো আমরা সবাই মানে জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সাইলেন্ট থাকে, কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি সাইলেন্ট থাকতে পারে, এর একটাই উদাহরণ আছে, সেটা হচ্ছে এই যে দেখো থ্যাংক ইউ। ঠিক আছে, এই দেখো থ্যাংক ইউ, আমি যখন বলছি থ্যাংক ইউ, এখানে কিন্তু দেখো একটা সাবজেক্ট সাইলেন্ট আছে, সেটা হচ্ছে আই। বেসিক্যালি সাবজেক্টটা কি, যে আই থ্যাংক ইউ, যে আমি তোমাকে ধন্যবাদ জানাই। ঠিক আছে, তাহলে যে সাবজেক্ট কি আই, এখানে কিন্তু ইউ সাবজেক্ট না, এটা হচ্ছে সাবজেক্ট কি আই। তো সেটা কিন্তু সাইলেন্ট আছে। আর এইখানে প্রেডিকেট হচ্ছে এই যে থ্যাংক ইউ, পুরোটা এই পুরোটা প্রেডিকেট, আর এখানে সাইলেন্ট সাবজেক্ট আছে। আর যদি তোমাকে কখনো বলি যে থ্যাংক ইউ কোন সাবজেক্ট, মানে কোন সেন্টেন্স, তাহলে কিন্তু তুমি ইম্পারেটিভ বলে দিও না যে স্যার আপনি তো বলেছিলেন যে ভার্ব দিয়ে শুরু হলে ইম্পারেটিভ হয়, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। নো, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যে থ্যাংক ইউ। আর আরেকটা জিনিস মনে রাখতে পারো এইভাবে, যে যদি কখনো ভার্বের পর যদি কখনো ইউ চলে আসে, সেটা আর ইম্পারেটিভ হবে না, সেটা হবে অ্যাসার্টিভ। কিন্তু ইউ ছাড়া, এইখানে ইউ ছাড়া অন্য যে কোনো অবজেক্ট যদি আসে, ইউ ছাড়া যদি মি আসে মনে করো, বা ধরো হিম আসে বা হার আসে, মানে ইউ ছাড়া যে কোনো কিছু আসলে এটা ইম্পারেটিভ হবে। যেমন আমি বললাম যে কাম হিয়ার বা হেল্প হিম, হেল্প মি। ঠিক আছে, কিন্তু ইউ যদি আসে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তার সবচেয়ে, এটার মধ্যে সবচেয়ে পপুলার যে এক্সাম্পলটা, আমরা আমাদের সবাইকে প্যারেন্টসকে বলি, বা ধরো আমরা আমাদের ফ্রেন্ডসকে বলি, ঠিক আছে, টিচার্সকে বলি যে আই লাভ ইউ। খেয়াল করো, আই লাভ ইউ। তো দেখো তো ভার্বের পরে কি আছে, ভার্বের পরে ইউ আছে। তো যদি কখনো ভার্বের পরে ইউ আসে, সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে, এভাবেও মনে রাখতে পারো। সো এই যে যেহেতু এখানে ইউ ছিল ভার্বের পরেই, এই জন্য এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো এটা এইভাবে মনে রাখবা। আচ্ছা, এবার দেখো, এবার আমাদের বলেছে যে এখানে আরো কিছু ব্যতিক্রম আছে। বলেছে নর্মালি সাবজেক্ট কামস এট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স। তার মানে বাক্য সবসময় সাধারণত ভার্বে মানে সেন্টেন্সের কোথায় আসে, শুরুতেই আসে। বাট ইন কেস অফ ইন্টারোগেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, ইন্টারোগেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট মে কাম এট দ্য মিডল অর এন্ড। মানে সাবজেক্ট মাঝখানেও আসতে পারে, শেষেও আসতে পারে। কিভাবে? এই যে খেয়াল করো, যখন আমি বলছি ওয়্যার আর ইউ গোয়িং, এই বাক্যের সাবজেক্ট কিন্তু ইউ। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সাবজেক্ট কোনটা? ইউ। যে তুমি কোথায় যাচ্ছ, তো যাচ্ছ কে? তুমি যাচ্ছ, তাহলে তুমিটা সাবজেক্ট। তাহলে ইউ বাদ দিয়ে বাকি যে অংশটা আছে এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এখানে প্রেডিকেট কোনটা? প্রেডিকেট হলো আমাদের এই যে ওয়্যার আর গোয়িং, এই পুরো অংশটা হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, আরেকটা সেন্টেন্স দেখি আমরা। দেখো এখানে বলেছি যে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ যেন তোমার মঙ্গল করে। তো এই বাক্যের সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হচ্ছে আল্লাহ, যেহেতু আল্লাহ মঙ্গল করবেন। তো প্রেডিকেট কোনটা? প্রেডিকেট হচ্ছে আমাদের এই যে মে ব্লেস ইউ, এই পুরোটা হচ্ছে প্রেডিকেট। বুঝতে পারছো কি? দেখো এই যে মাঝখানে বসেছে। আচ্ছা, আমরা আরেকটা এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন তোমাদেরকে গত ক্লাসে বুঝিয়েছিলাম, আমি কয়েকটা প্যাটার্ন বলছিলাম, যে একটা হচ্ছে যে অ্যালাস বা হুররা, এগুলো থাকতে পারে। আরেকটা বলেছিলাম যে ইফ বা আরেকটা বলেছিলাম যে ইফ বা হ্যাড দিয়ে থাকতে পারে। সো এক্সক্লেমেটরি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে হোয়াট অথবা হাউ দ্বারাও কোনো সেন্টেন্স হতে পারে। যেমন এখানে আমি যে সেন্টেন্সটা লিখেছি দেখো, হাউ ফানি ইউ আর, তুমি কতই না ফানি। হ্যাঁ, তাহলে যে ইউটা এখানে সাবজেক্ট, যেহেতু আমি তোমাকে নিয়ে বলছি, সাবজেক্ট কোনটা? ইউ। তাহলে প্রেডিকেট কোনটা হবে? প্রেডিকেট হচ্ছে আমাদের এই যে হাউ ফানি
এবং আর এই পুরো অংশটা এটা হচ্ছে প্রেডিকেট। তো বুঝতে পেরেছো? তাহলে এটাও একটু মনে রাখবা যে হোয়াট অথবা হাউ দিয়েও কিন্তু অনেক সময় এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে পারে। ওকে, তো দেখলাম আমরা যে ইন্টারোগেটিভ, আমি আবার বলি ইন্টারোগেটিভ, অপটেটিভ আর এক্সক্লেমেটরি, এই তিনটার ক্ষেত্রে মনে রাখবো যে সাবজেক্ট মাঝখানে অথবা শেষেও আসতে পারে। বাট নর্মালি অ্যাসার্টিভ সেন্টেন্সে নর্মালি আমরা দেখেছি শুরুতে থাকে সাবজেক্টটা। আচ্ছা, আমি কেন তোমাদেরকে এটা শেখালাম এটা একটু বলি, যে এই জিনিসটা তোমাদের কেন বললাম। কারণ আমি অনেক সময় অনেক স্টুডেন্টকে জিজ্ঞেস করেছি যে বলো তো সাবজেক্ট কি, ওরা বলেছে যে বাক্যের শুরুতে যেটা বসে সেটা সাবজেক্ট। সাবজেক্ট কিন্তু সবসময় বাক্যের শুরুতে বসে না, সাবজেক্ট পরে বসতে পারে। তার প্রমাণ তো যে দিলাম। আরো কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো কি কি একটু দেখি। দেখো বলেছে ইফ এনি সেন্টেন্স স্টার্টস উইথ হেয়ার অথবা দেয়ার, তার মানে যদি কোনো সেন্টেন্স হেয়ার বা দেয়ার দিয়ে শুরু হয়, তাহলে সাবজেক্ট কামস আফটার দ্য ভার্ব। সাবজেক্ট কোথায় আসবে? সাবজেক্ট আসলে ভার্বের পরে আসবে। যেমন এই যে দেখো, দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। দেখো এখানে শুরু হয়েছে কি দিয়ে? দেয়ার দিয়ে। তাহলে এই যে ইজটা হচ্ছে ভার্ব, এরপরে যে স্কুল, এইটা হয়ে যাবে আমাদের সাবজেক্ট। কারণ এই যে দেয়ার দিয়ে শুরু হওয়ার কারণে সাবজেক্টটা আমাদের কোথায় বসেছে? ভার্বের পরে, যে ইজ ভার্ব, ভার্বের পরে এই যে সাবজেক্টটা বসেছে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা সেন্টেন্স দেখো, বলছি হিয়ার কামস দ্য বাস। এখানে বাসটা আসে, সেই যে হেয়ার দিয়ে শুরু হয়েছে। তাহলে এই যে কামসটা হচ্ছে আমাদের ভার্ব, তাহলে ভার্বের পরে যেটা থাকবে সেটা সাবজেক্ট। এই যে দা বাস, আমরা এখানে হচ্ছে দা বাস সাবজেক্ট। তুমি যদি এত কিছু নাও বুঝো, তুমি চিন্তা করো যে আমি যখন বললাম যে হেয়ার কামস দা বাস, তো এখানে আসলে কে আসে? আমি কার সম্পর্কে বলছি? আমি বাসটা সম্পর্কে বলছি। যেহেতু আমি বাস সম্পর্কে বলছি, দ্যাটস ওয়াই এখানে আমাদের বাস হচ্ছে আমাদের সাবজেক্ট। সো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। এবার দেখো, এখানে আমি কি বলেছি, ইন কেস অফ ইনভার্সন। অনেকে এই জিনিসটা বুঝে না যে ইনভার্সন কি। ইনভার্সন হচ্ছে ইংলিশ গ্রামারের একটা টপিক। এটা তোমরা যখন বড় হয়ে ভার্সিটি অ্যাডমিশনে যাবা, তখন দেখবা যে ইনভার্সন নামে একটা টপিক আছে। তো ইনভার্সনে কি করা হয়? ইনভার্সনের সেন্টেন্সটাকে মানে উল্টায় দেওয়া হয়। মানে ওর একটা সেন্টেন্স যেটাকে আমি উল্টায় দিলাম, এটাকে বলা হয় ইনভার্সন। হ্যাঁ, তোমরা এটা পরবর্তীতে জানবা, এটা আমাদের অত বিস্তারিত জানতে হবে না। তবে আমি এখানে দুটো এক্সাম্পল দিয়েছি। তো দেখো বলেছে ইনভার্সনের ক্ষেত্রে সাবজেক্ট মে কাম এট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। কোথায় আসতে পারে? সেন্টেন্সের শেষে আসতে পারে। কিভাবে? দেখো এখানে আমি বলেছি ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, যে টাইটানিক ডুবে গিয়েছিল, সেই বাক্যে কিন্তু সাবজেক্ট হচ্ছে দ্য টাইটানিক। কারণ আমরা টাইটানিক নিয়ে কথা বলছি, এই জন্য এটা হচ্ছে সাবজেক্ট। আর এই জিনিসটা সহজ ছিল, এটাকে আমরা আসলে একটু ঘুরাই দিছি, ওই যে ইনভার্ট করে দিছি। সেন্টেন্সটা এরকম ছিল যে দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন। সো এই বাক্যটাকে যদি আমি এরকম বলতাম যে এটা এটা কোন সেন্টেন্স, দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, তখন তোমরা ইজিলি বলতে পারতা যে সরি, এটা সাবজেক্ট কোনটা, তখন তুমি ইজিলি বলতে পারতা যে দ্য টাইটানিক হলো সাবজেক্ট। কেন? কারণ এটা শুরুতেই আছে। এখন এই সেন্টেন্সটাকে আমরা একটু কি করছি, আমরা উল্টাই দিচ্ছি, যে ডাউনটাকে সামনে নিয়ে আসছি, এই যে ডাউন, তারপরে যে ভার্বটাকে নিয়ে আসছি, তাহলে ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। এই যে সেন্টেন্সটাকে এইরকম ছিল, আমি এটাকে উল্টাই দিলাম, ঠিক আছে, ঘুরাই দিলাম, এইটাকে বলা হয় ইনভার্সন। তাহলে যদি কোনো ইনভার্সন হয়, সেখানে সাবজেক্টটা পরে আসতে পারে। আর একটা এক্সাম্পল দেখো, বলছে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। বলো তো আমাকে অ্যাডভার্সিটি অর্থ কি? বলতে পারবা অ্যাডভার্সিটি অর্থ কি? আচ্ছা, যদি না পারো তাহলে আমি একটু বলি, কারণ এটা অনেকেই তোমরা ম্যাক্সিমাম জানো না। এই অ্যাডভার্সিটি কথাটার অর্থ হচ্ছে প্রতিকূল পরিবেশ, ব্যাড টাইম, খারাপ সময়। যেমন আমাদের প্রত্যেকের জীবনে খারাপ সময় আসে। যেমন ধরো আমি বললাম যে আমার বিজনেস খারাপ যাচ্ছে, তার মানে আই এম ইন ব্যাড টাইম, ঠিক আছে, বা আই এম ইন এ ওয়ার্স সিচুয়েশন। তো এই যে কোনো একটা খারাপ পরিবেশ বা খারাপ সময়কে বোঝাতে আমরা অ্যাডভার্সিটি বলতে পারি, বা যেটাকে আমরা বলছি প্রতিকূল। তাহলে এই যে সেন্টেন্সটা দেখো, এটার অর্থ হচ্ছে কি, সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। তার মানে অ্যাডভার্সিটির যে ইউজেস, মানে খারাপ সময়, ধরো যখন কারো খারাপ সময় চলে, সে যদি ওই টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করে, সে যদি ওই টাইমটাকে কাজে লাগায়, তাহলে এইটার যে রেজাল্টটা হবে সেটা হবে সুইট, সেটা হবে মিষ্টি। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিলে তোমরা এটা আরো ক্লিয়ার হয়ে যাবা। সেই এক্সাম্পলটা হচ্ছে, আহ দেখো তোমরা এবছর ক্যাডেট কলেজ ভর্তির প্রস্তুতি নিচ্ছ। এখন ক্যাডেট কলেজে চান্স পাওয়া কি এত সহজ? এত কিন্তু সহজ না।
এটার জন্য প্রচুর ডেডিকেশন লাগে, অনেক স্যাক্রিফাইস লাগে, তারপরে আসলে এই সাকসেস স্টোরিটা আসে। তো এই যে এত ডেডিকেশন, এত স্যাক্রিফাইসের পরে যে রেজাল্টটা আসে, সেই রেজাল্ট আসলে মিষ্টি হয়। বুঝতে পেরেছো? তো আমি সবসময় বলি যে আমার লাইফে আমি দুইটা টাইমে সবচেয়ে বেশি পড়াশোনা করেছি। এক, ক্লাস 6-এ যখন আমি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিই, আর একটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনে যখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিই। এই 2টা বছর আমি আমার লাইফে প্রচুর পড়াশোনা করেছি। এটা আমার যারা ফ্রেন্ড আছে, যারা আমার সাথে ক্যারেক্ট কোচিং করেছিল, ওরা জানে। তো আসলে কোনো কিছু আসলে এত সহজেই হয় না, হ্যাঁ। সবকিছুর পেছনে একটা আহ কষ্টের একটা গল্প থাকে। তো যাই হোক, এইটার অর্থ হচ্ছে, বাংলা যদি বলি, এটার অর্থ হচ্ছে কষ্টের ফল মিষ্টি হয়। কষ্টের ফল মিষ্টি হয়। আচ্ছা, তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম তোমাদের, আমরা তো একটা নতুন সেন্টেন্স শিখলাম। তো আমাকে এবার বলো যে আমার এই বাক্যে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট কি সুইট? অনেকেই বলে জি, জি স্যার, সুইট হচ্ছে সাবজেক্ট। কিন্তু উত্তর হচ্ছে না, সুইট সাবজেক্ট না। এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে কোনটা জানো? সাবজেক্ট হচ্ছে দা ইউজেস অফ অ্যাডভার্সিটি, এইটা সাবজেক্ট। বলতে পারো যে স্যার কিভাবে, আমরা তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, যদি না বুঝো কোনো সমস্যা নেই, আমি এই যে বুঝিয়ে দিচ্ছি। দেখো, জিনিসটা যদি আমি এভাবে লিখি, দা ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। এবার খেয়াল করো, এবার সাবজেক্ট কোনটা? এবার তো তোমার কাছে একটা পানির মতো সহজ। এবার সাবজেক্ট হচ্ছে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এখানে হেডওয়ার্ড কোনটা বলো দেখি? হেডওয়ার্ড হলো আমাদের কোনটা? হেডওয়ার্ড হলো ইউজেস। এই যে ইউজেস, এটা প্লুরাল। প্লুরাল থাকার কারণে এই যে দেখো এখানে কিন্তু কি বসেছে, এটা কিন্তু আর বসেছে। সো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পারছো, এখানে সাবজেক্ট এই পুরোটা, আর প্রেডিকেট হলো আর সুইট, এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। এখন এই জিনিসটা একটু মনে রাখবা তোমরা, যে এটাকে বলা হয়, ক্যারেক্ট ক্লোজ একটা রাইটিং টপিক আসে, সেটাকে অনেক সময় বলা হয় যে অ্যাম্প্লিফিকেশন। অ্যাম্প্লিফিকেশনটা কাইন্ড অফ, যে আমরা বাংলায় হচ্ছে ভাব সম্প্রসারণ পড়ছি না? তো ওই ভাব সম্প্রসারণে কি হয়, একটা সেন্টেন্স দেওয়া থাকে, ওইটাকে এক্সপ্লেন করতে হয়। যেমন আমরা বলি যে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, এইটাকে ভাব সম্প্রসারণ লিখো। ঠিক একইভাবে ইংলিশে এ ধরনের কিছু অ্যাম্প্লিফিকেশন আসে, যেটা মানে ভাব সম্প্রসারণের মতোই। তো আমি যদি তোমাকে বলি যে দা ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, এইটা অ্যাম্প্লিফাই করো, পারবা না? ওই যে আমি যে একটু আগে যে গল্পগুলো তোমাকে বললাম, যে কথাগুলো বললাম, যে কোনো কিছু এমনি এমনি আসে না, সবকিছুর মূলে একটা ডেডিকেশন লাগে, একটা স্যাক্রিফাইস লাগে, একটা কষ্ট লাগে। ঠিক আছে, কষ্টের পর তারপর রেজাল্টটা আসে। তো এই জিনিসগুলো লিখে দেবে, এগুলো এক্সপ্লেন করবা। তো এই ধরনের কিন্তু মানে তোমার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, এগুলো আসতে পারে। এগুলো একটু ভালো করে মনে রাখবা তোমরা। ওকে, যাই হোক, আমি অনেক কথা বলছি, বাট আমি চাচ্ছি যে তোমাদেরকে এগুলো একদম বিস্তারিত জানাতে, যে তোমার যেন কখনো আর ইংলিশে কোনো প্রবলেম না হয়। এন্ড আই প্রমিস ইউ যে তুমি যদি আমার এই পুরো কোর্সটা যদি শেষ করো, তুমি হচ্ছে এসএসসি বা এইচএসসি পর্যন্ত তোমার আর ইংলিশে কোনো প্রবলেম হবে না। এবং আফটার কমপ্লিটিং দিস কোর্স, তুমি যদি আসলে জিনিসগুলো নিতে পারো, তুমি ক্লাস 6-এর স্টুডেন্ট হয়ে তুমি 8, 9, 10, 11, 12 মানে এসএসসি এইচএসসি কোশ্চেন সলভ করতে পারবা। এটা আমি তোমাকে আজকে যে লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। আজকে কত তারিখ? আজকে 25 তারিখ। তোমরা 25শে জানুয়ারি আমি তোমাদের এই কথাটা বললাম, এটা লিখে নাও। তুমি দেখো এই কোর্সটা শেষ করে তুমি যদি আসলে এগুলো নিতে পারো বা বুঝতে পারো, দেখবা তুমি এসএসসি কোশ্চেন সলভ করতে পারবা, এইচএসসি পারবো, কোনো মানে প্রবলেমই হবে না। আর এটা কিন্তু খুব যে কঠিন কিছু তা কিন্তু না। আমাদের প্রতি বছর যারা ক্যারিয়ার কোর্সটা করে বা ইংলিশের তোমরা যারা কোচিং করো, তো তারা দেখেছো যে এই গ্রামার গুলো আসলে অনেক যে কঠিন তা না। তবে হ্যাঁ, একটা জিনিস তো আসলে একবারই হয় না, ওইটার জন্য আসলে ডেডিকেশন লাগে, ওটার জন্য বারবার পড়তে হয়, তারপর ওটা মনে থাকে। ঠিক আছে? তো এটাই আসলে পড়াশোনার নিয়ম কিন্তু। হ্যাঁ, এই যে আমি তোমাদেরকে শুরুতে একটা ওয়ার্ড বলেছিলাম, মনে আছে গত ক্লাসে, যে একটা, ওই যে ক্রিস্টোফার কলম্বাসকে তার ফ্রেন্ডরা যখন বলেছিল, সে কি বলেছিল? দেখো, তুমি কিন্তু ওয়ার্ডটা মনে করতে পারবে না। ওয়ার্ডটা কি ছিল? ওয়ার্ডটা ছিল সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিলিডোসিয়াস। তুমি কেন মনে করতে পারলে না বলো তো? বিকজ এটা তুমি ওই যে প্রথমবার শুনেছিলা, এরপরে হয়তোবা তুমি এটা নিয়ে আর অত ওইভাবে মানে ঘাটাঘাটি করো নাই, ওটা মনে রাখার কোনো চেষ্টা করো নাই। এই যে আজকে আমি আরেকবার বললাম, তোমার মাথায় একবার সেট হলো। এরপরে তুমি যদি এই ওয়ার্ডটাকে আরেকবার খাতায় লিখো, লিখে পরের দিন যদি আরেকবার দেখো,
এইটা কিন্তু তোমার ব্রেনে তখন একদম সেট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তখন তুমি এই জিনিস আর কোনোদিনও ভুলবা না। ঠিক আছে? আহ আমি আরেকটা এক্সাম্পল দিই। এই যে আজকে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, তো আমি যদি তোমাদের রেগুলার ক্লাস নিতে থাকি, তাহলে একটা সময় তুমি আমার হাঁটার স্টাইল দেখলে কিন্তু দূর থেকে চিনলেই, মানে দূর থেকে আমার হাঁটার স্টাইল দেখলে বলে দিবে ওই যে আলম স্যার যাচ্ছে। কেন? কারণ তুমি আমাকে মানে আমার সাথে কথা বলতে বলতে বা আমার ক্লাস করতে করতে তুমি ওইভাবে অভ্যস্ত হয়ে যাবা। সো রিয়ালিটিও মানে ইংলিশ গ্রামারও ঠিক তাই। তোমাকে যদি আমি তোমার বাসায় চোখ বেঁধে ছেড়ে দেই, তুমি কিন্তু ইজিলি এই রুম থেকে ওই রুম যেতে পারবে। এবং ধরো চোখ বাঁধা অবস্থায় তোমার টিভি রুমের রিমোট কোথায় আছে তুমি কিন্তু খুঁজে বের করতে পারবা। কেন? বিকজ তুমি ওটাতে হ্যাবিচুয়েটেড। তাহলে এই গ্রামার টপিক গুলোকে এরকম করে এইভাবে তোমার সাথে হ্যাবিচুয়েটেড করে ফেলো, এত বেশি পড়ো যে এগুলো যেন তোমার মাথা একদম সেট হয়ে যায়, এবং ও যেন তোমাকে অটোমেটিক্যালি বলে যে হ্যাঁ এরপরে এটা এটা হবে, এটা এটা এরকম হবে। তো এটা কিন্তু তখনই হবে যদি তুমি রেগুলার পড়ো, প্রতিদিন এই জিনিসগুলো প্র্যাকটিস করো। আর ধরো আজকে পড়লা, আবার 2 দিন নাই, এক সপ্তাহ নাই, 1 মাস নাই, তাহলে কিন্তু ভুলে যাবা। তো আমার পরামর্শ থাকবে এগুলো রেগুলার প্র্যাকটিস করো, তাহলে তুমি এসএসসি এইচএসসি এবং অ্যাডমিশনেরও কোশ্চেন সলভ করতে পারবে। আমি তোমাদেরকে এই কোর্স শেষে কিছু প্রবলেম সলভ করিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, এবার আসি পরের পার্টটাতে। এই পার্টটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর হবে। এই জিনিসটা আমি তোমাদেরকে একটু আগেও বলেছি যে অনেক সময় সাবজেক্ট একটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, আবার গ্রুপ অফ ওয়ার্ড হতে পারে। আর যদি গ্রুপ অফ ওয়ার্ডস হয় তাহলে ওই সময় এখানে একটা হেড ওয়ার্ড থাকে, এটা আমি বলছি, আলোচনা করছি। দ্যাটস ওয়াই আর আলোচনা করতে চাচ্ছি না। যেমন এখানে দা পিপল অফ বাংলাদেশ আর হার্ড ওয়ার্কিং। কেন? কারণ এখানে হেড ওয়ার্ড হচ্ছে পিপল, এইটা অনুযায়ী হবে আর। ওকে, যাই হোক আমরা বুঝতে পারলাম। এবার আসি আমাদের পরের বিষয়টাতে। আমাদের মোটামুটি সাবজেক্ট এবং প্রেডিকেটের কিন্তু যা ছিল সেগুলো সব হয়ে গেছে। এখন আর ছোট্ট একটা জিনিস বাকি, সেটা নিয়ে আমি ক্লাসটা শেষ করে দিব। সেটা হচ্ছে অবজেক্ট। এই অবজেক্টটা তোমাদেরকে পরবর্তীতে কাজে লাগবে। হুম, যে অবজেক্ট কি। আচ্ছা, অবজেক্ট হলো আমরা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। বলো তো এখানে কি কেন হবে না? কেন আমি এখানে লিখে এটা মুছে দিলাম? এটা কিন্তু কি হবে। কারণ ওই যে একটু আগে বলেছি যে কয় ঋষি হলে ইয়েস বা নো দিয়ে আনসার দেওয়া যায়, কিন্তু আমি তো জানতে চাচ্ছি যে কি, কোন জিনিসটা, ওই জন্য কয় ঋষি হবে। আচ্ছা যাই হোক, ভার্বকে আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই আমাদের অবজেক্ট। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাবো সেটাই কি, অবজেক্ট। যেমন আমি যদি বলি হি টুক কফি, সে কফি খেয়েছিল। এখানে টুক বলতে কিন্তু খাওয়া বোঝাচ্ছে বা পান করা বোঝাচ্ছে। তাহলে আমি প্রশ্ন করি সে কি খেয়েছিল বা কি পান করেছিল, উত্তর হচ্ছে কফি, সে কফি পান করেছিল। তার মানে এটা হচ্ছে অবজেক্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসো, আমি যদি বলি মাই মম হেল্পড মি, মাই মম হেল্পড মি। সো এই বাক্যে অবজেক্ট কোনটা? তুমি প্রশ্ন করো ভার্বকে যে আমার মা কি হেল্প করেছিল, উত্তর পাওয়া যায় না। এবার প্রশ্ন করো আমার মা কাকে হেল্প করেছিল, তখন কিন্তু উত্তর পেয়ে যাবা যে আমাকে, মি। তো তখন কিন্তু এটা হয়ে যাবে তোমার কি, এটা হচ্ছে অবজেক্ট, মিটা হচ্ছে অবজেক্ট। তো এই যে দেখো আমরা একটা জিনিস দেখলাম যে আমি যখন কাকে দ্বারা প্রশ্ন করছি তখন আমি সবসময় একটা ব্যক্তিবাচক অবজেক্ট পাবো। যখন কাকে দ্বারা প্রশ্ন করব তখন একটা কি পাবো, আমি ব্যক্তিবাচক অবজেক্ট, এটা দ্বারা কোনো একটা ব্যক্তি বা মানুষকে বোঝানো যায়। আর যখন আমি কি দ্বারা প্রশ্ন করছি তখন আমি বস্তুবাচক অবজেক্ট পাবো, বস্তুবাচক। ওকে, সো বস্তুবাচকটাকে বলা হয় ডিরেক্ট, আর ব্যক্তিবাচকটাকে বলা হয় ইনডিরেক্ট। এটা একটা শর্টকাট ওয়ে, মানে এটার কিছু ব্যতিক্রম আছে, আমি ওগুলোতে যাচ্ছি না, বাট তুমি সংক্ষেপে এভাবে মনে রাখতে পারো। কারণ ক্লাস 6 আসলে এর বেশি লাগে না, তোমার আসলে মনে রাখা দরকার, এত ডিটেলস জানার প্রয়োজন নেই, তুমি মনে রাখবা, তাহলেই হবে। তাহলে কি বললাম, ব্যক্তিবাচকটাকে বলা হয় ইনডিরেক্ট, আর বস্তুবাচকটাকে বলা হয় ডিরেক্ট। এখন একটা সেন্টেন্সে ব্যক্তিবাচক বস্তুবাচক দুটোই থাকতে পারে। যেমন আমি যদি বলি মাই ফাদার bought me a bat,
এটা আমাদের প্রত্যেকটা ছেলেরই একটা ড্রিম থাকে যে বাবা আমাকে একটা ব্যাট কিনে দিয়েছিল, ঠিক আছে? তো এই যে ব্যাট, ব্যাটটা হলো আমাদের একটা অবজেক্ট, মি একটা অবজেক্ট। কেন? কারণ প্রশ্ন করো যে কাকে কিনে দিয়েছিল, প্রশ্ন করো ভার্বকে, ভার্বকে যদি প্রশ্ন করো যে কাকে কিনে দিয়েছিল, এই যে ভার্বকে প্রশ্ন করো আমাকে কিনে দিয়েছিল, এবার প্রশ্ন করো কি কিনে দিয়েছিল, উত্তর হচ্ছে ব্যাট কিনে দিয়েছিল। তাহলে এই যে ব্যাটটা হচ্ছে অবজেক্ট, মিটা হচ্ছে অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সে কিন্তু ডাবল অবজেক্ট, দুইটা অবজেক্টও থাকতে পারে। আবার একটা অবজেক্টও থাকতে পারে, আবার এমনও হতে পারে অবজেক্ট নাও থাকতে পারে। যেমন আমি যদি বলি যে বার্ডস ফ্লাই, ধরো আমি বললাম যে বার্ডস ফ্লাই, এই বাক্যে কি কোনো অবজেক্ট আছে? প্রশ্ন করো তো যে পাখি কি ওড়ে, উত্তর পাওয়া যায় না। আমি যদি বলি পাখি কাকে উড়ে, উত্তর পাওয়া যায় না। তাহলে এইখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। এবার বলো তো আমি যদি বলি, আমি একটু এই সেন্টেন্সটা আবার লিখি। একটু আগে বলেছিলাম যে বার্ডস ফ্লাই, এটা হচ্ছে এখানে অবজেক্ট নেই, কিন্তু এবার যদি আমি তোমাকে বলি বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এবার বলো অবজেক্ট কোনটা? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। আমি যখন ক্লাসে এই প্রশ্নটা করি ম্যাক্সিমাম বলে স্যার ইন দ্য স্কাই হচ্ছে অবজেক্ট। তো এটা কিন্তু আসলে একটা ভুল উত্তর, এই বাক্যে আসলে অবজেক্ট নাই। কেন? তুমি প্রশ্ন করো যে পাখি কি ওড়ে, উত্তর পাওয়া যায়। পাখি কাকে ওড়ে, উত্তর পাওয়া যাচ্ছে, যাচ্ছে না। কিন্তু আমি যদি বলি পাখি কোথায় ওড়ে, তখন তুমি পেয়ে যাবে যে হ্যাঁ ইন দ্য স্কাই। কিন্তু আমি তো কোথায় এর কথা বলি নাই, আমি এখানে বলছি যে শুধু কি বা কাকে দ্বারা প্রশ্ন করব, তাহলে যে উত্তরটা পাবো সেটা হবে অবজেক্ট। সো এটা এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। আমি আরেকটা সেন্টেন্স বলি, আমি যদি বলি যে উই ওয়েন্ট টু নিউ মার্কেট, উই ওয়েন্ট টু নিউ মার্কেট, এই বাক্যে অবজেক্ট কোনটা? তখনও অনেকেই বলে যে নিউ মার্কেটটা অবজেক্ট, কিন্তু উত্তর হচ্ছে না, এখানেও কোনো অবজেক্ট নেই। কারণ প্রশ্ন করো ভার্বকে যে আমরা কি গিয়েছিলাম, আমরা কাকে গিয়েছিলাম, কোনো উত্তর পাওয়া যায়? উত্তর হচ্ছে যে না, উত্তর পাওয়া যাচ্ছে না। যদি আমি বলতাম যে আমরা কোথায় গিয়েছিলাম, তখন আসতো একটা, কিন্তু আমি তো বলেছি যে কোথায় দ্বারা প্রশ্ন করা যাবে না, আমরা শুধু কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাবো, এটাই আসলে অবজেক্ট। যাই হোক, আমরা অবজেক্ট সম্পর্কে জানলাম, এখন আমাদের আরেকটা জিনিস সম্পর্কে একটু জানতে হবে। আমি তোমাদের বলেছি যে এগুলো তোমাদের পরবর্তীতে কাজে লাগবে, আমাদের পরবর্তী যে টপিক গুলো আসবে, গ্রামার টপিক গুলো, সেগুলোতে কাজে লাগবে। তো আমরা তো অবজেক্ট সম্পর্কে জানলাম, এখন আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট কি। ওকে, ওয়ার্ডটা কি? কমপ্লিমেন্ট। আচ্ছা, এটার দুইটা ওয়ার্ড আছে, আমি একটু বলি তোমাদের। কমপ্লিমেন্ট দুই ধরনের বানানো হয়, একটা হচ্ছে COMPLIMENT কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে COMPLEMENT। তার মানে এই যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে আমাদের এই যে ইতে, এখানে ইতে আর এখানে আইতে। সো যদি আই থাকে, সেটার অর্থ হচ্ছে কারো প্রশংসা করা। কমপ্লিমেন্ট মানে কি? সেক্ষেত্রে প্রশংসা। আর যখন আমি বলবো যে এই কমপ্লিমেন্ট, তখন মানে সেটার অর্থ হচ্ছে পরিপূরক। পরিপূরক বুঝো? যেমন একজন আরেকজনের পরিপূরক, যেমন মেন অ্যান্ড উইমেন আর কমপ্লিমেন্ট টু ইচ আদার, নারী এবং পুরুষরা একজন আরেকজনের পরিপূরক, অর্থাৎ একজনকে ছাড়া আর একজন তুলনা করা যায় না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের এটার ওয়ার্ড অনুযায়ী পার্থক্য। বাট আমি যখন বলবো কমপ্লিমেন্ট, এটা একটা গ্রামার টপিক আছে, সেটা আবার আলাদা বিষয়, সেটাকে এটা একটু দেখি আমরা। কমপ্লিমেন্ট মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে তথ্য দেয়া। কি বললাম? কোনো কিছু সম্পর্কে কি করবে? তথ্য দিবে। এখন কমপ্লিমেন্ট আসলে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। কি বলছি? একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার আসো যে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে আসলে কি বোঝায়। সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে বোঝায় যে এই কমপ্লিমেন্টটা সাবজেক্ট সম্পর্কে কোনো একটা এক্সট্রা তথ্য দিবে। সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা তথ্য কিভাবে দিতে পারে? ধরো আমি বললাম যে হি ইজ আ পুলিশ, হি ইজ আ পুলিশ অফিসার, বা ধরো হি ইজ আ পুলিশ বললাম। এখন এই যে দেখো, খেয়াল করো এখানে, এই যে আমি বলছি যে পুলিশ, আ পুলিশ, হ্যাঁ,
এই পুলিশটা আসলে কাকে ইন্ডিকেট করছে বলো তো? এটা কি হি কে ইন্ডিকেট করছে না? মানে হি সম্পর্কে তথ্য দিচ্ছে না যে এই পুলিশটা কে? এই পুলিশটা হচ্ছে এই সাবজেক্ট কে বোঝাচ্ছে। তো এই যে সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এই জন্য এটাকে আমরা বলবো সাবজেক্ট কমপ্লিমেন্ট। ওকে, এবার আসো আমি আরেকটা এক্সাম্পল দিই। আমি যদি বলি উই মেড হিম আ পুলিশ, উই মেড হিম আ পুলিশ, আমরা তাকে একজন পুলিশ বানিয়েছি। এই বাক্যে খেয়াল করো, এই বাক্যে কিন্তু এই পুলিশটা আসলে কাকে ইন্ডিকেট করছে বলতো? এই পুলিশটা আসলে হিমকে ইন্ডিকেট করছে। এবার কিন্তু এই পুলিশটা উইকে ইন্ডিকেট করছে না, এই পুলিশটা আসলে হিমকে ইন্ডিকেট করছে। হিমটা কি? হিম হচ্ছে আমাদের অবজেক্ট। যেহেতু অবজেক্ট সম্পর্কে এক্সট্রা তথ্য দিচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো অবজেক্ট কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এই যে হি ইজ আ পুলিশ, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর যখন বলছি উই মেড হিম পুলিশ, তখন এটা হয়ে গেল আহ এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমি সাবজেক্ট কমপ্লিমেন্টের আরেকটা এক্সাম্পল দিই। হানি টেস্টস, হানি টেস্টস সুইট, মধু খেতে মিষ্টি। খেয়াল করো এই বাক্যেও যখন আমি বললাম যে হানি টেস্ট সুইট, এই সুইটটা আসলে কাকে ইন্ডিকেট করছে? ও আসলে হানিকে ইন্ডিকেট করছে। বুঝতে পেরেছো? দ্যাটস ওয়াই এই সুইটটা কিন্তু কমপ্লিমেন্ট। ক্লিয়ার? এই সুইটটা এটা একটা কমপ্লিমেন্ট, এবং সেটা যেহেতু সাবজেক্টকে ইন্ডিকেট করছে, দ্যাটস ওয়াই এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। সো একটা জিনিস মনে রাখবো, অবজেক্ট আর কমপ্লিমেন্ট কিন্তু সেম জিনিস না। অবজেক্ট আমরা পাবো কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, আর কমপ্লিমেন্ট আমরা পাবো কোনো সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে এক্সট্রা তথ্য দিলে। আর কমপ্লিমেন্ট চেনার একটা সহজ উপায় হচ্ছে এই যে সাধারণত বি ভার্ব গুলো, বি ভার্বের পরে এই যে কমপ্লিমেন্ট থাকে। আর এই যে দেখো আ পুলিশ, তাহলে এই পুলিশটা কিন্তু এই যে হিমকে যেহেতু বোঝাচ্ছে, এই জন্য এটা অবজেক্ট কমপ্লিমেন্ট। তো যাই হোক, আমি মোটামুটি সেন্টেন্সের যে বেসিক বিষয়গুলো ছিল সেই সবগুলোই কভার করার চেষ্টা করেছি। তো যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তোমরা আমাদেরকে জানাতে পারো, কোনো সমস্যা নেই। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে অন্য টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের ক্লাস এখানেই শেষ হলো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, অ্যান্ড প্র্যাকটিস করতে কিন্তু ভুলো না। ওকে, ভালো থাকো। আসসালামু আলাইকুম।